This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বাংলাদেশ নামে একটি কুলাঙ্গার দেশ বাস করে, পাচ্ছে না। চুক্তি ক্যান্সেল করে দে, আরো ভালো হবে। আরো কটা ছোটকে মরবি, সবকে তারা আমরা নিয়ে নেবো। আমরা তোদের মতো নই। তোদের বিজেপি আটকে দিচ্ছে, বিজিবি আটকে দিচ্ছে। এদের কথা নাচলে আমাদের পিছনে লোহা গরম করে ঢুকে যাবে, অটোমেটিক ঢুকে যাবে, আমাদের আর ঢুকাতে হবে না। তোদের মতো কুলাঙ্গার জাতির দুনিয়ায় দুটো আছে কিনা আমার সন্দেহ। ব্যাংক অ্যাকাউন্টে টাকা, বাচ্চা জন্মালে টাকা, মরে গেলে টাকা। ভারত বিরোধিতা করে জনপ্রিয়তা আনতে হবে, তারপর তোলাবাজি। 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, যারা নিজেরাই কাজ করতে পায় না, কাজ পায় না, তারা নাকি 26 লক্ষ বাংলাদেশিকে কাজ দেবে। বন্ধুরা, বাংলাদেশ মানেই বেঈমান। এই ধরনের কথা যখনই আমি আমার ভিডিওতে বলি, তখন কিছু মানুষ আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমি নাকি বাংলাদেশের নামে মিথ্যাচার করছি। আজকে আমি একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি, সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশিরা কত বড় বেঈমান। 47 নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। অনেকে বলবার চেষ্টা করেন এটা দেশভাগ, অমুক তমুক অনেক বয়ান হাজির করবার চেষ্টা করেন। আজকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকে তাকান, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের জন্য 47 আজাদি হয়ে আসছিল, সেখানে কোনো দেশভাগের মতো ঘটনা ঘটে নাই। বুঝতে পেরেছেন? 47 সালে দেশ ভাগ করে যখন স্বাধীনতা এলো, মানে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করে যখন স্বাধীনতা এলো, সেটা বাংলাদেশের জন্য প্রকৃত স্বাধীনতা ছিল। 1971-এ যখন বাংলাদেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল, কার এগেনস্টে? পাকিস্তানের এগেনস্টে, এবং ভারত তাদের সাহায্য করেছিল, সেটা বাংলাদেশের জন্য স্বাধীনতা দিবস ছিল না। তাদের জন্য স্বাধীনতা ছিল 1947 সালের 14ই আগস্ট, যখন বাংলাদেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করে পূর্ব পাকিস্তান ঘোষণা করা হয়েছিল। শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গটাকেও তার সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কিছু দেশপ্রেমিক বিপ্লবীদের সাহায্যে পশ্চিমবঙ্গটা ভারতের সঙ্গে রয়ে গিয়েছিল। নইলে পুরো নর্থ ইস্ট, পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে চলে যেত, সেটা যায়নি। বাকিটা শুনি। আমরা আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 7 দফা দাবি ঘোষণা করছি। ভারতীয় হাইকমিশনারকে তলব ও কঠোর কৈফিয়ত। অবিলম্বে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করতে হবে। ভারতে রাষ্ট্রীয় মদদে মুসলিম নিধন, মসজিদ ভাঙচুর এবং শুভেন্দু অধিকারীর মতো উগ্র ব্যক্তিদের উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বক্তব্যের কড়া প্রতিবাদ জানাতে হবে। এবং বাবা, ভারতে কোথায় মসজিদ ভাঙা হয়েছে, কোথায় মুসলিমদের ওপর অত্যাচার করা হয়েছে, সেরকম ধরনের খবর কিছু সেকুলারের কাছে পাবেন, যারা সেকুলার সাজার চেষ্টা করে, যাদের কাছে সেকুলারিজমের অর্থ হলো হিন্দুকে গালি দাও, তারাই সেকুলার। কেউ যদি নিজ ধর্মে, অর্থাৎ কোনো হিন্দু যদি নিজ ধর্মের হয়ে গলা ফাটায়, সে হবে অন্ধ, কুসংস্কার, তার সংস্কার হয়নি, সে অশিক্ষিত, সে গেও। এই ধরনের কথা আমাদের শুনতে হয় যারা হিন্দুর হয়ে গলা ফাটায়, বা হিন্দু যদি হিন্দু হয়ে গলা ফাটায়। কিন্তু সেকুলাররা কি প্রচার করে? ভারতে মুসলিমদের অত্যাচার করা হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসার পরে এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ধরনের স্টেপ নিয়েছে, উনি কি কোনো মুসলিমকে দেশ থেকে বার করে দেবো বা মুসলিমদের কোনো সুবিধা দেবো না এটা বলেছে? উনি বলেছেন সাধারণ মানুষ যে সকল সুবিধা পায় মুসলিমরা সেটা পাবে। মুসলিমরা আমাকে ভোট দেয়নি, তাই তাদের জন্য আমি এক্সট্রা করে ভাববো না বলেছি। কিন্তু এটা বলেনি তাদের জন্য ভাববো না, তাদেরকে হাসপাতাল চিকিৎসা দেবো না, বা তাদেরকে রেশন দেবো না, বা তাদেরকে এই লক্ষ্মীভাণ্ডারের টাকা দেবো না, ওটা বলেনি। কিন্তু সবই দেওয়া হবে। কিন্তু এরা কি প্রচার করছে? ভারতে মুসলিম দুঃখে আছে, তাদের মসজিদ ভাঙা হচ্ছে। কোথায় ভাঙা হচ্ছে একটা দেখাতে পারবে? হয়তো দেখা যাবে কোথাও রাস্তা সম্প্রসার করার জন্য, বিশেষ করে উত্তরপ্রদেশে
কোনো মসজিদ ভাঙা পড়েছে সেই ভিডিওটাকেই বলবে দেখো ভারতে মসজিদ ভাঙা হচ্ছে, রাস্তার সম্প্রসারণের জন্য মন্দিরও ভাঙা হয়। সে ভিডিও কিন্তু কোনো সেকুলার আপনাকে দেখাবে না, আসবেই না, শুধুমাত্র মসজিদ ভাঙাটাকে দেখাবে। কারণ ওতে সুরসুরি দেওয়া যায়, ওতে পাবলিসিটি পাওয়া যায়। আচ্ছা, আরও কিছু ওদের দাবি আছে, সেই দাবিগুলো আমরা পুরো শুনে নেই, তারপরে আমি আমার কথা বলছি। এবং এর আনুষ্ঠানিক কৈফিয়ত আদায় করতে হবে। ভারতকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে জাতিসংঘ এবং ওআইসিতে জরুরি আলোচনার প্রস্তাব পাঠাতে হবে। ভারতের অভ্যন্তরে মুসলিম জেনোসাইড রুখতে সেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষক দল পাঠানোর জন্য সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। তোদের ওখানে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, আমরা দেখেছি একজন হিন্দুকে তোরা জীবন্ত জ্বালিয়ে দিয়েছিস। এরকম বহু ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সেদিন একটা ভিডিও দেখছিলাম যেখানে এক সাধুকে, সন্তকে দাড়ি গোপ কামিয়ে তাকে দিয়ে জোর করে নামাজ পড়ানো হচ্ছে। তোদের ওখানের নেতারা প্রকাশ্যে বলছে হিন্দুদের ধরে ধরে মুসলিমে কনভার্ট করো, নাহলে হচ্ছে না। তাহলে এগুলো জেনোসাইড নয়? হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছিস, হিন্দুদের মা বোন ধর্ষণ করছিস, এগুলো জেনোসাইড নয়? এখানে এমন একটা ঘটনা দেখা যাতে করে মুসলমানদের কোণঠাসা করা হয়েছে, তাদের ওপর অত্যাচার করেছে, একটা ঘটনা দেখা। বরঞ্চ আমরা পশ্চিমবঙ্গে থেকেই, ভারতবর্ষ থেকেই সুরক্ষাহীনতায় ভুগতাম, ইনসিকিউরিটিতে ভুগতাম, যেন মনে হতো এই আমাদের একটা কিছু হয়ে যাবে, কাউকে কিছু বলার মতো থাকবে না। এর আগে যে সরকার ছিল সেই সরকার এটাই করেছে, সেই সরকার ওটাই করেছে যে সে বলেছে একটা সম্প্রদায়কে যদি ছেড়ে দেয় না তাহলে 10 মিনিটে 12টা বাজিয়ে দেবে। কেন বলেছে? তখন খুব মজা লাগে, তখন তো কিছু বলা হয়নি, যেই পালাবদল হয়ে গেছে ব্যাস এদের মাথা খারাপ হয়ে গেছে। দফা 3, সীমান্তে প্রতিটি হত্যাকাণ্ডের বিপরীতে আন্তর্জাতিক মানবাধিকার আদালত এবং জাতিসংঘে ভারতের বিরুদ্ধে মামলা করতে হবে। বাবা, ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করবে কেন? সীমান্তে হত্যা। তোদের লোক এখানে চোরাচালান করতে আসে কেন? এখানে চোরাচালান করতে আসে কেন? এখানকার গরু ছাগল চুরি করে নিয়ে যায়। এখানকার মানুষের সীমান্ত পারে যে সকল মানুষের জমি রয়েছে চাষের ফসল কেটে নিয়ে যায়। এখানে আসে কাজ করতে, কাজ করে অর্থ উপার্জন করে সেই টাকা নিয়ে ভেগে যায়। এখানে এসে চুরি ছিনতাই করতে, এখানে আসে অপকর্ম করতে। কেন আসে? তো তাদেরকে ধরলে মারবে না, ছেড়ে দেবে? ছেড়ে দেবে? ছেড়ে দেওয়া উচিত। কোনো দেশ ছাড়বে না। আমরা কখন ছাড়বো? এবার যা ইন্টারন্যাশনাল কোর্টে গিয়ে আমাদের এগেস্টে মামলা কর, দেখ কে তোদের কথা শোনে। তোদের কথা কেউ শুনবে না। তোদের মতো ভাট বকা বাজা লোকের কথা কেউ শুনবে না। কারণ বিশ্ব জেনে গেছে বিশ্বে বাংলাদেশ নামে একটি কুলাঙ্গার দেশ বাস করে, যাদের 2 পুরুষ পিছনে গেলে দেখা যাবে ওরা একসময় সকলে হিন্দু ছিল। বোঝা গেছে? দেশভাগের সময় যখন ভারতকে কেটে 2টো রাষ্ট্রের জন্ম হয়, বাংলাদেশ এবং পাকিস্তানের, আগে যার নাম ছিল পূর্ব পাকিস্তান, বর্তমানে সে বাংলাদেশ। সেই বাংলাদেশে একসময় 70% হিন্দু বাস করত। দেশভাগের সময় হিন্দু সংখ্যা প্রায় 35% ছিল। সেই 35% থেকে কমতে কমতে এখন 7%-এ ঠেকেছে। হয়তো আগামী 10 বছর পরে হবে 1%। কারণ ওখানকার হিন্দুরা এখনো ঘুমোচ্ছে। তারা এখনো পর্যন্ত দেশটাকে ভাগ করে চট্টগ্রাম অঞ্চলটাকে কেটে বলছে না যে একটা আলাদা দেশ, এটা একটি আলাদা দেশ, আমরা বাংলাদেশে থাকবো না। কিন্তু না, যে যার জায়গায় পড়ে আছে। সকলে যদি একত্রিত হয়ে ওই 1,30,40 লক্ষ মানুষ যদি চট্টগ্রামে গিয়ে বাস করে, বলে না আমরা এখানে থাকবো, আমরা যাবো না, এখানে বাংলাদেশ পুলিশ ঢুকবে না, তাহলে কিন্তু তারা বেঁচে যাবে। তারা সেটা করছে না। আর ভারত যদি এখানে ইন্টারফেয়ার করতে যায় সেটা যুদ্ধ পরিণত হবে। সঙ্গে পাকিস্তান এবং চীন বাংলাদেশকে সাপোর্ট দেবে এবং এটা একটি ভারতের জন্য অর্থনৈতিক হুমকিতে পরিণত হবে। কারণ যুদ্ধ মানেই অর্থনৈতিক ক্ষতি। কে একটি খুনি বাহিনী হিসেবে আন্তর্জাতিকভাবে চিহ্নিত করে তাদের উপর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলতে হবে। আগামী 7 জুন শুরু হতে যাওয়া জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সহিংসতা ও সীমান্ত হত্যার প্রতিবাদে
সর্বসম্মত নিন্দা প্রস্তাব গ্রহণ করতে হবে। এছাড়া গত এক দশকে সীমান্তে নিহতদের তালিকা ও ভারতে ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনার পরিসংখ্যান নিয়ে একটি রাষ্ট্রীয় শ্বেতপত্র প্রকাশ করতে হবে। ভারত যতক্ষণ পর্যন্ত সীমান্তে হত্যা শূন্যে না আনবে এবং মুসলিমদের জানমালের নিরাপত্তা নিশ্চিত না করবে, ততক্ষণ পর্যন্ত আদানি চুক্তি সহ ভারতকে দেওয়া সকল একতরফা সুবিধা, রেল ট্রানজিট করিডোর ও বন্দর ব্যবহার স্থগিত করতে হবে। ঠিক আমরা বাংলাদেশের করে দে, আদানির সঙ্গে চুক্তি ক্যান্সেল করে দে, ভারতকে রেল ট্রানজিট তোরা দিয়েছিস সেটা বন্ধ করে দে, চাই না। কারণ সেরকম কোনো ট্রানজিট চুক্তি হয়েছিল, মানে কথা হচ্ছিল, চুক্তি ঠিক হয়নি, কথা হচ্ছিল একটা রেল ট্রানজিট ইউজ করে ভারত নর্থ ইস্টে পৌঁছে যাবে, দরকার নেই। বর্তমানে মায়ানমার সরকারের সঙ্গে আবার পুনরায় কথা বলা হচ্ছে যে মায়ানমারের বন্দর ব্যবহার করে নর্থ ইস্টে প্রবেশ করা হবে। তোরা করে দে, তোরা ভারতের সমস্ত চুক্তি বন্ধ করে দে, তাতে ক্ষতিকার হবে। এই গরমে তোরা কারেন্ট পাবি, এই দেখ আমার এখানে কারেন্ট আছে, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 56 মিনিটে কারেন্ট থাকে, তো থাকে। হয়তো কোনো দিন দেখা গেছে কারেন্ট স্বাধীন যায়নি। যারা একটু গ্রামের দিকে থাকি, কোথাও ঝড়ে তার ছিঁড়ে গেছে, কোথাও একটা ফিউজ উড়ে গেছে, সেগুলো যেন হয়তো 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা বন্ধ থাকতে পারে। কিন্তু যারা একটু শহরে থাকে, একটু হরড এলাকা থাকে, তাদের কারেন্ট যায়ই না 24 ঘন্টায় গরমের মধ্যে, যেখানে কারেন্টের চাহিদা, বিদ্যুৎ চাহিদা এত হওয়া সত্ত্বেও কারেন্ট যায় না। তোদের কারেন্ট থাকে, তোদের কারেন্ট কিনতে হয়। এই গরমে তোদের লোক গরমেই মরে যাচ্ছে, হাওয়া নেই, একটু কারেন্ট নেটে বাতাস খাবে, পাচ্ছে না। চুক্তি ক্যান্সেল করে দে, আরও ভালো হবে, আরও কটা ছটকে মরবি। রেল ট্রানজিট বন্ধ করে দেবো, করে দে। কে চেয়েছে? আমরা বিকল্প করে নেবো, বেশি বকবক করবি ওই রংপুর অঞ্চলটা কেটে দেবো, মর শালা তোরা। ওখানে ব্যবস্থা হচ্ছে, তোদের গলা টেপার ব্যবস্থা করা হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। পরবর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার বরাতে আমরা জানতে পেরেছি আসিফ নজরুল তার মাধ্যমে যে বাংলাদেশে অবৈধভাবে 26 লাখ ভারতীয় কর্মরত রয়েছেন। বাংলাদেশে থাকা অবৈধ 26 লাখ ভারতীয় নাগরিককে বহিষ্কার করতে হবে। আগে লিস্টটা বার কর। এই যে তোদের আসিফ নজরুল তার কাটা মালটা, যে ঘন্টায় ঘন্টায় মানে সেকেন্ডে সেকেন্ডে কথা পাল্টায়, গিরগিটির মতো রং বদলায়, গিরগিটির থেকেও স্পিডে রং বদলায়, তাকে বল যে 26 লাখে একটা লিস্ট দে। সেই লিস্টটাকে বার কর যে কোথায় কোথায় কত লোক কাজ করছে। আর যেসব এলাকায় কিছু ভারতীয় হয়তো কাজ করছে, তারা সরে গেলে তোদের সিস্টেমটা কোলাপস করে যাবে। বিদ্যুৎ দপ্তরে কাজ করার মতো কর্মদক্ষ তোদের নেই, সেখানে ভারতীয়দের প্রয়োজন। পেট্রোকেমিক্যালে কাজ করার দক্ষ তোদের নেই, সেখানে ভারতীয়দের প্রয়োজন। আর কোথায় কাজ করছে দেখা বার কর, সবকে তারা আমরা নিয়ে নেবো। আমরা তোদের মতো নই যে আমাদের লোক বর্ডারে আসবে এদেশে আসার জন্য, আমরা বলো না ঢুকতে দেবো না। আমরা তোদের মতো নই, আমরা আসতে দেব। আমাদের লোককে আমরা ইরান থেকে তুলে নিয়ে এসেছি, আফগান থেকে তুলে নিয়ে এসেছি, সিরিয়া থেকে তুলে নিয়ে এসেছি, যেখানে ছিল ইউক্রেনে, রাশিয়া থেকে তুলে নিয়ে এসেছি। আমাদের অন্তে অসুবিধা নেই, আমরা ওখানে বিমান বাহিনীর বিমান পাঠাবো, বায়ুসেনার বিমান পাঠাবো, আমরা তুলে নিয়ে আসা হবে। শুধু পাঠা, লিস্টটা পাঠা যে এত লোক আছে নিয়ে যাও, আমরা নিয়ে আসবো। কিন্তু দেখ তোরা যে বলতি না ভারতে কোনো বাংলাদেশি নেই, দেখ লক্ষ লক্ষ লাইন দিয়েছে ওপারে যাওয়ার জন্য, তোদের বিজেপি এতে দিচ্ছে না, তোদের বিজেপি আটকে দিচ্ছে, বিজিবি আটকে দিচ্ছে। তোদের মতো মিথ্যাচার নরক পৃথিবীতে আর কোথাও নেই। কাজেই ভারতের সম্বন্ধে বলার আগে একটু ভেবে চিন্তে রিসার্চ করে বল। আর তোদের ওখানকার তার কাটা পাবলিকও বুঝে গেছে, যারা একদম এক্সট্রিম তার কাটা, তাদের কথা বলছে, যাদের মোটামুটি তারটা কাটা ছিল, তারা বুঝে গেছে এদের কথায় নাচলে আমার জীবনে নাচন বন্ধ হয়ে যাবে, এদের কথায় নাচলে আমি না খেয়ে মরবো, এদের কথা নাচলে আমাদের পিছনে লোহা গরম করে ঢুকে যাবে, অটোমেটিক ঢুকে যাবে, আমাদের আর ঢুকাতে হবে না। তোদের ওই অন্তর্বর্তীকালীন সরকার 18 মাসে বাংলাদেশে 12টা বাজিয়ে দিয়ে গেছে, সঙ্গে এই সরকার কিছুই করছে না, কিছু করতে পারবে না। শুনছি তো নাকি রেমিটেন্স যা আসতো তার থেকে আরো কমে গেছে, ও আরো কমবে, কমে কমে তলানিতে যাবে, কেউ তোদের কাজ দেবে না। বোঝা গেছে কাংলুস? বোঝা গেছে কিছু? তোদের মতো কুলাঙ্গার জাতির দুনিয়ার দুটো আছে কিনা আমার সন্দেহ। বেঈমানের দল তোরা। 1971 যখন ভারত যুদ্ধ জিতলো না,
তখন উচিত ছিল ওই রংপুর এলাকা কাট করে দিয়ে পুরো বাংলাদেশকে ছোট বানানো, ছোট্ট এইটুকু চট্টগ্রাম রংপুর কেটে দিয়ে পুচকে যাবে, এইটুকু তো জায়গা, সব হিন্দু বেরিয়ে যায়, এখানে শুধু মুসলিমগুলো থাক। বললে না আজকে তোর এই অবস্থা হতো না, এত বাড়াবাড়ি করতে পারতি না। এই যে কথাগুলো বলিস তোরা শুধু সুরসুরি দিয়ে নিজেদের পাবলিসিটি করার জন্য, তোরা ভালো করে জানিস, আমরা ভালো করে জানি কার দোষ, খুব ভালো করে জানিস। অতএব এখানে একটু খোঁজ নিয়ে দেখ এখানের লোক কেমন আছে। তারা এখানে যেতে চায় না। যে সকল মানুষ তোদের ওখান থেকে পালিয়ে এখানে এসেছিল, যাওয়ার সময় কান্না করছে, কেন বল দেখি? ওখানে গেলে খেতে পাবে না ভাই। এখানে ফ্রিতে রেশন, ফ্রিতে চিকিৎসা, ব্যাংক অ্যাকাউন্টে টাকা, বাচ্চা জন্মালে টাকা, মরে গেলে টাকা, কাজ আছে, টাকা পাচ্ছে, কেন যাবে? সে কাঁদবে না কি করবে? ওখানে গিয়ে কি করবে? ঘোড়ার ডিম কুড়িয়ে বেচবে। কাজেই একটু কথাবার্তা ভেবে চিনতে বলি। এই যে মালটা বলছে বাংলাদেশে হয়তো কোনো ইউনিভার্সিটিতে পড়তে গেছিল বা কলেজে পড়তে গেছিল, ওখানে দেখলো আমার দ্বারা লেখাপড়া তো হবে না, আমি নিজের পেট চালানোর জন্য একটা কাজ করি, আমি রাজনীতিতে নেমে যাই, রাজনীতি করলে আমার পেট চলবে। আজকে আমার হাতে এই একটা পুচকি ফোন, ছোট একটি ভাঙাচোরা মোবাইল, এই মোবাইলটা দিয়ে আর চলছে না, আমি একটা আইফোন চাই। আইফোন উচ্চারণ করতে কষ্ট হয়, সেই আইফোন চাই। তাহলে আমি খেটে কিনতে গেলে আমার এখানে 1.5 লাখ, বাংলাদেশে তো 2.5 লাখ। 2.5 লাখ টাকা কামাইতে গেলে তো ফেটে যাবে। তাহলে কি করতে হবে? ভারত বিরোধিতা করে জনপ্রিয়তা আনতে হবে, তারপর তোলাবাজি, তারপর চাঁদাবাজি, এগুলো করে করে টাকা জমাইতে হবে। কিন্তু জমানোর পরে কি হয় সেটা পশ্চিমবঙ্গে বর্তমানে বিগত দিনে রুলিং পার্টি যারা ছিল, মানে বর্তমানে বিরোধী দল, তাদের দলের নেতা মন্ত্রী দেখে একটু শিখে নে যে মারলে কি হয়, লোকের মেরে খেলে কি হয়, কি হলে লোকের জুতা বাড়ি খেতে হয়, জেলের চাকরি পিসিং করতে হয়, সেটা শিখে নে। আর তোরা এখন বলবি কি আমাদের এখানে তো ভারতের মতো আইন আদালত নেই, এখানে আমরা যেটা বলবো সেটাই আইন, সেটাই আদালত বলবে যেটা আমরা বলাতে বলবো, কাজেই আমাদের ভয় নাই। তো ভয় নাই, খুব ভালো, তোরা তোদের দেশে মর, লাফালাফি কর, যা পারিস কর, ভারত নিয়ে বাজে কথা বলার আগে ভেবে চিন্তা বল। বুঝতে গেছে? সারাদিন ওই ধর্মের ব্যবসা করে, ধর্মের নামে সুরসুরি দিয়ে মানুষকে উত্তেজিত করে কোনো লাভ নেই। কারণ তোরা ওপারে থেকে এপারে আসতে পারবি না, তোরা কোনোদিন এপারে ঢুকতে পারবি না। বর্তমানে তাদের বড় সিল হয়ে গেল, বিএসএফ পাহারায় রয়েছে, আরও বিএসএফ এর ফোর্স বাড়িয়ে দেওয়া হবে। কেননা বাংলাদেশ বর্ডার থেকেও চায়না এবং পাকিস্তানের মতোই গুরুত্ব দেওয়া হচ্ছে। বোঝা গেছে? ওটাকেও ওই রকম গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে যাতে করে না কোনো অশান্তি সৃষ্টি হয়। সেই কারণে বেশি করে ফোর্স ওখানে নিয়োগ করা হবে, ওখানে রাখা হবে। কি করে আসবি? আর না এলে তো না খেয়ে মরবি। তাই এত বাতেলা মারছিস। 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, যারা নিজেরাই কাজ করতে পায় না, কাজ পায় না, তারা নাকি 26 লক্ষ বাংলাদেশিকে কাজ দেবে। ছাগলের দল, বাংলাদেশি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এই জন্য নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।